জান্তা বিদ্রোহী সংঘাতে অরক্ষিত মিয়ানমার সীমান্ত। 4 মাসে 60,000 রোহিঙ্গার অনুপ্রবেশ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। গত 2 মাসে আরো 60,000 মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। সম্প্রীতির বাংলাদেশ গড়তে পঞ্চগড়ে বিএনপির সমাবেশ। নেতাকর্মীদের নির্বাচনমুখী করার প্রস্তুতি বলছে কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশের যে অপপ্রচার চলছে, আমি মনে করি আজকের এই মহাসমুদ্র থেকে বানোয়ার ভিত্তির এটা আজকে আমরা প্রমাণ করতে চাই। আগে যে আমাদের সংকটপূর্ণ যে দিনগুলো দেখা গেছিল, আশা করি এই দিনগুলো আমাদের আর দেখা যাবে না। $300 মিলিয়ন পাচারে হাসিনা জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। আনিসুলের 16 অ্যাকাউন্টের 21 কোটি টাকা জব্দ। এবং ত্রুটিযুক্ত ওয়েস্ট বোর্ড বাতিল করে সাংবাদিকদের ন্যূনতম বেতন চালুর তাগিদ প্রেস সচিবের। কাঠামো না মানলে প্রতিষ্ঠান বন্ধের পরামর্শ। বাংলাদেশে কোনো সংবাদপত্র, কোনো নিউজ ওয়েবসাইট, কোনো তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে। দেখছিলেন শিরোনাম, এসবের বিস্তারিত জানাবো এখন বিকেলে। আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। মিয়ানমারের সীমান্ত ঘেঁষা 4 দেশের ইনফরমাল কনসালটেন্সিতে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ। জান্তা ও বিদ্রোহীদের সংঘাতে সীমান্তে দেশটির কোনো নিয়ন্ত্রণ নেই, যে কারণেই গেল 4 মাসে প্রায় 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে, জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তবে নতুন করে আর কোনো বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ঢুকতে দেয়া হবে না বলেও সাফ জানিয়েছেন তিনি। অধিকার ও নিরাপত্তা দিয়ে মিয়ানমারকে তাদের নাগরিকদের ফেরত নিতেই হবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বললেন, রোহিঙ্গা ইস্যু সমাধান না হলে মিয়ানমারেও শান্তি আসবে না। নাইম আবিরের প্রতিবেদন। দীর্ঘ সময় ধরে প্রায় 13 লাখ রোহিঙ্গার বোঝা বাংলাদেশের উপরে। প্রতি বছর শরণার্থী শিবিরে পরিবারের নতুন সদস্যের আগমনের মাধ্যমে সেই বোঝা বাড়ছে অন্তত 30,000 করে। এদিকে ধীরে ধীরে কমছে বিদেশি সহায়তাও। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকার ও বিদ্রোহীদের দীর্ঘ সংঘাতে সীমান্তে কোনো নিয়ন্ত্রণ নেই দেশটির, যার সুযোগে গেল 4 মাসে আরও 60,000 রোহিঙ্গা নতুন করে প্রবেশ করেছে বাংলাদেশে। এমন সংকটে মিয়ানমারের সাথে সীমান্তবর্তী 4টি দেশ বসেছিল আলোচনায়। থাইল্যান্ডে অনুষ্ঠিত এই ইনফরমাল কনসালটেন্সিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৈঠকে গুরুত্ব পেয়েছে সীমান্ত অপরাধ, মিয়ানমারের রাজনৈতিক ভবিষ্যৎ ও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়। দেশে ফিরে পররাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমে জানান, বৈঠকে বাংলাদেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে শক্ত অবস্থান নিয়েছে। বলা হয়েছে, অধিকার ও নিরাপত্তার সঙ্গে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফেরত নিতেই হবে। তাদেরকে অধিকার এবং নিরাপত্তার সাথে ফেরত যাওয়ার পরিবেশ সৃষ্টি করতে হবে। এটা তোমাদের দায়িত্ব এবং আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি, মানে অন্যান্য যারা ছিল, যে তোমাদের বিশেষ করে আসিয়ানের আমরা এ ব্যাপারে সহায়তা চেয়েছি, যে আসিয়ান কিন্তু পরের দিনই গতকাল কিন্তু মিট করেছে আসিয়ান আবার। তো বলেছি যে তোমাদেরকে এটা করতে হবে, কারণ এই তোমাদের সবার সাথেই এই সমস্যার সমাধান করবে। থ্যাংক ইউ। রোহিঙ্গা ইস্যুর সমাধান না হলে মিয়ানমারে শান্তি আসবে না উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তরুণ রোহিঙ্গারা বিভিন্ন অপরাধ চক্রের সঙ্গে জড়িয়ে পড়ছে। সেটা মিয়ানমারের জন্য ভালো বার্তা নয়। তবে নতুন করে আর রোহিঙ্গা যেন প্রবেশ করতে না পারে সে বিষয়ে সতর্ক বাংলাদেশ। স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব না। এবং আমি তাদেরকে এটাও বলেছি যে আপনাদেরকে দেখতে হবে ডেমোগ্রাফিক প্যাটার্ন যেটা আছে রোহিঙ্গাদের মধ্যে, যারা এখানে আছে তাদের একটা বড় অংশ হচ্ছে এখনও শিশু, অনেকে টিনেজার এবং 20-এর দশকে বয়স বেশিরভাগ। এই মানুষগুলোর সামনে যদি আপনারা কোনো আশা দেখাতে না পারেন, যদি অ্যাট দি এন্ড অফ দি টানেল কোনো আলো দেখা না যায়, তাহলে তারা কিন্তু ডেসপারেট হবে এবং ডেসপারেট মানুষ কিন্তু ডেসপারেট কার্যকলাপ করবে। ইনফরমাল এই কনসালটেন্সিতে বাংলাদেশ ছাড়াও অংশ নিয়েছে মিয়ানমার, ভারত, থাইল্যান্ড ও লাওস। আরেকটা কথা বলেছি, আপনারা যে 3টা বিষয় নিয়ে আলোচনা করছেন, একটিও ঠিক হবে না। নাইম আবির, এখন, ঢাকা।
শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্য সকল নথি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে রেড নোটিশ জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্টের গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ শেখ হাসিনা ও তার সরকারের সব মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সারা দেশে আদালতে হওয়া মামলা আলাদাভাবে চলবে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগের তদন্ত আগামী 3 মাসের মধ্যে শেষ করার জন্য কাজ করছে তদন্ত সংস্থা। আর ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়টি সরকারের রাষ্ট্রীয় উদ্যোগ বলে জানান তাজুল ইসলাম। গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে। ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন, এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত। নিউ ইয়র্ক ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুর্নীতি দমন কমিশনের 5 সদস্যের দল এই অনুসন্ধান করছে। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ 9টি প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু হয়। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকের 16 অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক। জব্দ করা হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট। দীর্ঘ 6 বছর পর পঞ্চগড় 2 আসনে সমাবেশ করেছে বিএনপি। জনসভায় আসা নেতাকর্মীরা বলছেন, এই সমাবেশ ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা ও আসন্ন জাতীয় নির্বাচনের দলকে ঐক্যবদ্ধ করবে। দুপুর 2টায় উপজেলার সাকুয়া হাই স্কুল মাঠে জনসভা শুরু হয়। সমাবেশ শুরুর আগেই দলীয় ব্যানার ফেস্টুন নিয়ে মাঠ প্রাঙ্গণে হাজির হয় বোদা ও দেবীগঞ্জ উপজেলার 20টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সমাবেশস্থলে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান ও আদিবাসীদের বৈচিত্র্যময় উপস্থিতি অসাম্প্রদায়িক বাংলাদেশের আবহ তৈরি করে। নেতাকর্মীরা বলছেন, সমাবেশ থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ও 13শ জাতীয় সংসদের নির্বাচনের প্রস্তুতির বার্তা দেবেন দলের কেন্দ্রীয় নেতারা। সম্প্রীতি কোনো সমস্যা নাই, এটা আমরা দৃঢ়ভাবে আমরা এই মেসেজটা দিতে চাই। এবং এই মেসেজের মধ্য দিয়ে এখন বাংলাদেশের যে অপপ্রচার চলছে, আমি মনে করি আজকের এই মহাসমুদ্র থেকে সেই অপপ্রচার যে মিথ্যা, বানোয়ার ভিত্তিহীন, এটা আজকে আমরা প্রমাণ করতে চাই। নির্বাচনের একটা আমেজ, এই আমেজে আমরা জনসমুদ্র এলাকাবাসী একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে। উত্তরবঙ্গে যে একটা যে এই 7 দিন থেকে যে আমাদের যে প্রস্তুতি চলতেছে, আগে যে আমাদের সংকটপূর্ণ যে দিনগুলো দেখা গেছিল, আশা করি এই দিনগুলো আমাদের আর দেখা যাবে না আজকের এই জনসমুদ্রের কারণে। সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসভা করছে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি। বোদা উপজেলার সাকুয়া হাই স্কুল মাঠে জনসভার খবর রাখছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। সরাসরি যুক্ত হব তার সাথে। জাওয়াদ, জানাবেন যে তৃণমূলের নেতাকর্মীদেরকে বিএনপির কেন্দ্রীয় নেতারা কি ধরনের নির্দেশনা দিচ্ছেন? ধন্যবাদ জানাচ্ছি। শাফিন, প্রায় অর্ধযুগ পর পঞ্চগড়ের বোদা উপজেলার এই যে সাকুয়া হাই স্কুল মাঠটি আছে, সেখানে একটি জনসভা হচ্ছে। 2018 সালে সর্বশেষ সেখানে জনসভা হয়েছিল এবং সেটিও 2018 সালের নির্বাচনকে কেন্দ্র করে। এবং আজকে যখন এই যে পঞ্চগড় 2 আসন, সংসদীয় আসন যেটি রয়েছে, সেখানে 2টি উপজেলা বোদা এবং এই উপজেলার প্রায় 10টি ইউনিয়ন রয়েছে। এই ইউনিয়নের নেতাকর্মীরা এবং দেবীগঞ্জেরও 10টি উপজেলা ইউনিয়ন রয়েছে, অর্থাৎ এই 20টি ইউনিয়নের নেতাকর্মীরা আজকে এই সমাবেশে এসেছে। এবং এই সমাবেশে যারা এসেছেন বক্তারা, কিছুক্ষণ বেলা 2টা নাগাদ আর কি এটি শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ 10 থেকে 15 মিনিট আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই সভাস্থলে এসেছেন এবং তার সভাপতির বক্তব্যে তার বক্তব্য রাখার কথা রয়েছে।
আরেকটি আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে তারা আসলে কি বলছে এই সমাবেশকে, এটি তারাকে বলছেন সম্প্রীতির সমাবেশ। যেহেতু এই সম্প্রতি ভারত বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপতথ্য ছড়াচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে এবং সংখ্যালঘু নিয়ে এই সীমান্তবর্তী পঞ্চগড় এলাকায়, এই পঞ্চগড় 2 আসনে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটার রয়েছে। এখানে যারা আয়োজক আছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ভারতকে বার্তা দেওয়ার জন্য, বিশ্বকে বার্তা দেওয়ার জন্য যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, সেই বার্তা দেওয়ার জন্য আসলে এখানে সংখ্যালঘু সম্প্রদায় সহ অর্থাৎ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং এখানে যারা আদিবাসী সম্প্রদায় আছে, সাঁওতাল সম্প্রদায় বিশেষ করে, সবাইকে মিলে আসলে এই সমাবেশটি তারা করছে। এবং তারা বলছে যেহেতু এই সম্প্রীতি সমাবেশ করছে, সে সময় কিন্তু অন্তর্বর্তী সরকার একটি সম্ভাব্য নির্বাচনের সময় ঘোষণা করেছেন এবং এই নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু তারা বলছেন যে নির্বাচন কেন্দ্রিক তাদের বার্তা দেওয়া হবে। ইতিমধ্যে যারা এখানের এই জেলার নেতারা বক্তব্য রেখেছেন, তারা মূলত সম্প্রীতি বজায় রাখা এবং সামনের দিনে নির্বাচনে বিএনপির যে কর্মপন্থা হবে এবং বিএনপির নেতাকর্মীরা বলছে এবং তৃণমূলের নেতাকর্মীরা যাদের সাথে আমরা কথা বলেছি, তারাও বলছে যে আগামী নির্বাচনটি বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ হবে। সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নেতারা বার্তা দিচ্ছেন, বলছেন যে তারা ভোটে মানুষের কাছে কাছে পৌঁছে গিয়ে তারা ভোট চাবেন, মানুষকে বিএনপির যে কর্মপরিকল্পনা আছে সেটি বোঝানোর চেষ্টা করবেন। এছাড়া ভোটে বিএনপি যেন সরকার গঠন করতে পারে সেই ধরনের বার্তা এখানে যারা জেলার নেতারা আছেন, এই উপজেলার নেতারা রয়েছেন, অর্থাৎ 2 উপজেলা বিশেষ করে পঞ্চগড় 2 আসন, সেই নেতারাও কিন্তু একই ধরনের বার্তা দিচ্ছেন। অর্থাৎ তারা সম্প্রীতি এবং আগামীর বাংলাদেশে বিএনপি যাতে সরকার গঠন করতে পারে তার দিক নির্দেশনা এই জনসভা থেকে দেওয়ার কথা তারা বলছেন। এই ছিল পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাই স্কুল মাঠ থেকে জনসভার আমার কাছে সবশেষ। শাফিন। সকর্মী জাওয়াদ মাহমুদ যুক্ত হয়েছিলেন পঞ্চগড়ের বিএনপি সমাবেশ থেকে, জানাচ্ছিলেন সেখানে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচনের জন্য দিক নির্দেশনা দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। ত্রুটিযুক্ত ওয়েস্টবোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত বলে মনে করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে এমন মন্তব্য করেন তিনি। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতা জবাবদিহিতার আওতায় আনতে কাজ করছে কমিশন। বিস্তারিত মেহেরিন আইনের প্রতিবেদনে। বলা হয়ে থাকে, যে দেশে গণতন্ত্র নেই সে দেশে সাংবাদিকতা নেই। সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও বাংলাদেশে গেল 15 বছরে ছিল না গণতান্ত্রিক চর্চা। তাই দেশের সংবাদ মাধ্যমগুলোর ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। সরকার পতনের পর গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে গণমাধ্যমকে জনবান্ধব করতে তৈরি করা হয় গণমাধ্যম সংস্কার কমিশন। গণতন্ত্রকে পুনরায় সুসংগঠিত করতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সিরডাপ মিলনায়তনে সংলাপ করে সেন্টার ফর গভর্নেন্স, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা, সঠিক বেতন কাঠামো, সুরক্ষা আইন, একক মালিকানাহীন গণমাধ্যম প্রতিষ্ঠা এবং নিয়ন্ত্রণমুক্ত প্রেস কাউন্সিল গঠনের দাবি তুলে ধরেন বক্তারা। ডিজিটাল প্ল্যাটফর্ম, ওটিটি, তারপরে আরো যেই নতুন জিনিসগুলি আসছে সেগুলির সাথে আসলে যুগোপযোগী যে আইন সেটা আসলে সেভাবে প্রণীত হয়নি অনেক ক্ষেত্রে। সো ওই আইনগুলিকে নবায়ন করা দরকার। গণমাধ্যম দিনে দিনে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম যুক্ত হয়েছে। অনেক ক্ষেত্রে মানুষ অনেক বেশি আস্থাশীল সামাজিক যোগাযোগের মাধ্যমের উপরে, এবং সেটা আরো ভয়ঙ্কর এবং বিপজ্জনক। সাংবাদিকের অধিকার শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করার ক্ষেত্রে আমি মনে করি যে সবচেয়ে বড় জায়গা, এবং মালিককে নিয়ন্ত্রণ করার রেগুলেশনস লাগবে। ওয়েস্টবোর্ড সিস্টেমকে ত্রুটিপূর্ণ মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ন্যূনতম বেতন কাঠামো আইন তৈরি করতে হবে। একটা সিস্টেম ইন্ট্রোডিউস করা হচ্ছে যে বেসিক মিনিমাম পে ফর জার্নালিস্ট, এটার নিচে কেউ যেন না পায়। ইউএসএ তে দেখবেন কিছু কিছু জায়গায় এই যে মিনিমাম পেটা করে দেয় $15.5 পার আওয়ার। আপনি যাকে খাটান তাকে $15.5 আপনার দিতে হবে, তার উপরে আপনি কি নিচ্ছেন সেটা অন্য পড়ো, কিন্তু এটা আপনার দিতে হবে। বাংলাদেশে কোনো সংবাদপত্র, কোনো নিউজ ওয়েবসাইট, কোনো তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতা জবাবদিহিতার আওতায় আনতে কাজ করছে কমিশন। এছাড়া সারা দেশের সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে যা চলছে তা চরম নৈরাজ্য বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ মাধ্যমের কাছে সংবাদ মাধ্যমের দায়িত্বশীলতার একটা জবাবদিহির জায়গা তৈরি করা দরকার। সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার বা সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করার উপায় যখন আমাদেরকে বলতে হবে, তখন বলতে হবে যে আসলে
সংবাদ মাধ্যমের একটা সাস্টেইনেবল মডেল, একটা টেকসই আর্থিক ব্যবস্থা থাকতে হবে, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা থাকতে হবে। দেশে প্রথমবারের মতো গণমাধ্যম সংস্কার কমিশন জানুয়ারির প্রথম সপ্তাহে গণমাধ্যম নিয়ে সার্ভে শুরু করবে বলেও জানান কমিশন প্রধান। বাংলাদেশে একটা ন্যাশনাল মিডিয়া সার্ভে হচ্ছে, এই সার্ভেটা হবে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগে চলছে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট। সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ, সরাসরি যুক্ত হব তার সাথে। শুভ, জানাবেন ভাতা বৃদ্ধির বিষয়ে কর্তৃপক্ষ কি কোনো প্রতিক্রিয়া জানিয়েছে কিনা এখনো পর্যন্ত? শাহবাগ মোড়ে এই মুহূর্তে কি অবস্থা? শাহবাগ মোড়ে আসলে 1টা থেকে অবস্থান নিয়েছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসক। তাদের দাবি যে ভাতা 50,000 করতে হবে, যেটি আসলে কয়েক বছর আগে 20,000 থেকে 5,000 করে 25,000 করা হয়েছিল। এখন তারা আসলে 50,000-এর দাবি করছেন। তবে এখানকার যারা বিক্ষুব্ধ চিকিৎসক যারা আছে তাদের একটি দল আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আসলে গিয়েছিল। সেখানে গিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে 48 ঘন্টার সময় চাওয়া হয়েছে, এর মধ্যে তারা সমস্যা নিরসন করবেন, কিন্তু এটি কোনোভাবেই আসলে চিকিৎসকরা মানতে চাচ্ছেন না। তারা বলছেন এমন আশ্বাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দফায় দফায় দেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের কোনো সমস্যার সমাধান আসলে কখনোই হয়নি। এই সমস্যা নিরসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এসেছেন, প্রক্টর এসেছেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনেকে এসেছেন। তারা বোঝানোর চেষ্টা করেছেন যে আপনাদের দাবির সঙ্গে আমরা একমত, কিন্তু কোনোভাবেই তারা আসলে এখান থেকে যেতে চাচ্ছেন না। তারা আসলে মৌখিক কোনো আশ্বাস মেনে নিতে চাচ্ছেন না। তারা চান যে অবশ্যই একটি লিখিত বা কোনোভাবে প্রজ্ঞাপনের আকারে যদি তাদেরকে কোনো একটা আশ্বাস দেওয়া হয় তবেই তারা আসলে রাজপথ ছেড়ে দিবেন। কিন্তু এদিকে আপনি দেখছেন যে যানজট, তীব্র যানজট কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারপাশের রাস্তায়। এবং আপনি জানেন যে শাহবাগ কিন্তু আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে 5 আগস্টের পর থেকে আমরা মূলত দেখছি। এবং চিকিৎসকরা বারবারই বলছেন যে তাদেরকে প্রাইভেট যারা আসলে কাজ করেন তাদেরকে এই টাকার বাইরে অন্য কোনো ভাতা দেওয়া হয় না, অন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না, কোনো ধরনের বোনাস তারা পান না। শুধুমাত্র এই যে 25,000 টাকা তারা প্রতি মাসে পাচ্ছেন, এটিও আবার 6 মাস পর পর দেওয়া হয়। পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছিলেন যে পৃথিবীর ইতিহাসে এই ট্রেনি চিকিৎসকদের এত কম টাকার নজির আসলে কোথায় নেই। এবং চিকিৎসকরা বারবারই বলছেন যে পেটে ক্ষুধা রেখে আসলে তারা এইভাবে চালিয়ে যাবেন না, এবং যতক্ষণ পর্যন্ত এই সমাপ্তি টানা না হবে, তাদের ভাতা বাড়ানো না হবে, অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো না হবে, এবং বিশেষ করে সরকারিতেও যারা এভাবেই কাজ করছেন, নবম গ্রেডের সুযোগ সুবিধা যারা পাচ্ছেন, একইভাবে বেসরকারিতে তারা সেই সকল সুযোগ সুবিধা আসলে চান। এটি না হলে কোনোভাবেই তারা আসলে এই জায়গা ছেড়ে আসলে তারা যাবেন না। এবং বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন যে তিনি আবারও একবার তিনি মন্ত্রণালয়ে গিয়েছেন, আবারও আজকে তিনি যাবেন সমস্যা সমাধানের জন্য। কিন্তু চিকিৎসকদের একই কথা, তারা লিখিত কোনো প্রতিশ্রুতি ছাড়া এই মাঠ তারা ছাড়বেন না। এই ছিল এখানকার সবশেষ খবর। শাফিন। মুজাহিদ শুভ জানাচ্ছিলেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে অবস্থান ও ধর্মঘট কর্মসূচির সবশেষ। জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ 3 দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করে ইনকিলাব মঞ্চ। তবে পুলিশি বাধায় কাকরাইলে অনশন কর্মসূচি পালন করছে সংগঠনটির সদস্যরা। সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, জানাবে যে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এখন কি সামনের দিকে কর্মসূচি নেবে বলে জানাচ্ছে? তারা যে অবস্থান নিয়েছে, আমরা দেখছিলাম শাহবাগে আরও একটি আন্দোলন চলছে, অবস্থান কর্মসূচি চলছে, নগরী জুড়ে তো তীব্র যানজট। এই অবস্থায় আসলে পরবর্তী পদক্ষেপ কি হতে চলেছে ইনকিলাব মঞ্চের? শাফিন, আপনি নিশ্চয়ই দেখছেন যে যানজটের কারণে পুরো নগরবাসী ঢাকা শহরে কোনো একটি আন্দোলন হলেই, সেখানে সড়ক অবরোধ হলেই ঢাকা শহরের মানুষ বেশ ভোগান্তিতে পড়েন। তার চিত্র আমরা দেখতে পাচ্ছি। একটু পরপর অ্যাম্বুলেন্স শুধুমাত্র এখান দিয়ে যেতে পারছে, তাছাড়া অন্য কোনো যানবাহন এই পথ দিয়ে চলাচল করতে পারছে না। এই যে শিক্ষার্থী এবং জনতার যে মঞ্চ, এই মঞ্চ ইনকিলাব মঞ্চ, তারা মূলত সকালবেলা 11টা-12টা থেকে এই কাকরাইল মোড়ের এখানে এসে অবস্থান করছেন। তারা মূলত বেশ কয়েকটি দাবি তারা তুলে ধরেছেন। প্রথমত তারা সেই দাবিগুলোর আশ্বাস পাওয়ার জন্য কোনো একজন উপদেষ্টাকে প্রত্যাশা করছিলেন এখানে আসার, কিন্তু এখন পর্যন্ত কোনো উপদেষ্টা
আসেননি। তারা 3টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, তবুও কোনো উপদেষ্টার তারা দেখা মেলেনি। তারপরে তারা মূলত তার আগ পর্যন্ত সড়কের এক পাশে অবস্থান করছিলেন, কিন্তু 3টার পর থেকে এখন পর্যন্ত তারা সড়কে অবস্থান করছেন এবং এই সড়ক দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। এক পাশ দিয়ে যানবাহন চলাচল করতে দেখা যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে 3টি দাবি মূলত তারা তুলে ধরছেন। তারা যারা জুলাইয়ের যোদ্ধা মূলত আন্দোলন করেছিলেন এই কর্তৃত্ববাদী সরকারকে সরিয়ে দেওয়ার জন্য, সেই যোদ্ধারা এখন বিভিন্ন হুমকি পাচ্ছেন বা গুপ্ত হত্যার শিকার হচ্ছেন, তাদের জীবন নাশের হুমকি পাচ্ছেন বিভিন্ন আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের কাছ থেকে বা অনেকের বিভিন্নভাবে। এবং ইতিমধ্যে 5 জন যারা নিহত হয়েছেন বলে তারা দাবি করছেন, যারা জুলাই অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছিলেন। এরকম এমন একটি অবস্থায় তারা রাস্তায় দাঁড়িয়েছেন। তারা তাদের জীবনের নিরাপত্তা চান এবং একই সঙ্গে যারা এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, বিশৃঙ্খলা করছে এবং একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের গ্রেপ্তার চান এবং একই সঙ্গে আওয়ামী লীগের নিষিদ্ধ বা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের জন্য তারা দাবি তুলছেন। এই 3টি দাবির জন্যই তাদের এই কর্মসূচি বা এই আন্দোলন, এই দাবিগুলো তারা এর আগেও বিভিন্নভাবে জানিয়ে এসেছেন। কয়েকদিন ধরে 3-4 দিন ধরে বা কয়েকদিন আগেও তারা সংবাদ সম্মেলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং পুলিশের কাছেও তারা স্মারকলিপি দিয়েছেন। আজকে মূলত প্রধান উপদেষ্টা বরাবর তারা এসেছিলেন একটি স্মারকলিপি দিতে বা দাবি দেওয়া জানাতে। প্রধান উপদেষ্টার কাছে তারা পৌঁছাতে পারেননি। তার আগেই এই কাকরাইল মোড়ের এখানে এসে তারা বাধা পান পুলিশের এবং সেখানে তারা অবস্থান নিয়েছেন এবং এরপরে উপদেষ্টাদের কাউকে তারা প্রত্যাশা করছিলেন এখানে এসে তাদের সঙ্গে সংহতি জানাতে, অন্তত তাদের দাবিগুলো একটু তুলে ধরবেন তার কাছে, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রত্যাশা পাননি। তবে আমরা জানতে পেরেছি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান উপদেষ্টা নিজেই তার পিএসকে পাঠাবেন এবং পিএস এখান থেকে এসে তাদের এই দাবিগুলা সংগ্রহ করে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাবেন। তবে বেশ ভোগান্তি হচ্ছে এবং অনেকেই দূর পথে যারা চলাচল করছেন তারা পায়ে হেঁটে তারা যেতে বাধ্য হচ্ছেন। এই ছিল শাফিন এই ইনকিলাব মঞ্চের আন্দোলনের সবশেষ খবর। সহকর্মী হাসিব বিল্লাহ যুক্ত হয়েছিলেন রাজধানীর কাকরাইল থেকে, জানাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের কর্মসূচি নিয়ে। ঘন কুয়াশায় মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে অন্তত 10টি যানবাহন। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, যাত্রীবাহী বাস একটি অপরটিকে ধাক্কা দেয়। ভোররাত থেকে সকাল পর্যন্ত অন্তত 6টি দুর্ঘটনায় 1 জন নিহত ও 15 জন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস। ভোর 6টা, যখন ঘন কুয়াশা চারিদিকে, দৃষ্টিসীমা আটকায় 20 ফিটে, তখন দ্রুত গতিতে আসা কাভার্ড ভ্যান হুট করে পেছন থেকে ধাক্কা দেয় ধীর গতির মাইক্রোবাসকে। দুর্ঘটনার শুরুটা এখান থেকেই। পরে দুর্ঘটনার শিকার কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয় সাকুরা পরিবহনের একটি গাড়ি। একই সময় অ্যানা পরিবহনের গাড়ি কুয়াশাচ্ছন্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় সাকুরা পরিবহনের গাড়িকে। পরে গ্রিন লাইন, গোল্ডেন লাইন সহ বেশ কয়েকটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়া গাড়িগুলোকে ধাক্কা দিতে থাকে। কিভাবে দুর্ঘটনা ঘটল? উত্তরে দুর্ঘটনার শিকার বাস চালক বলেন, কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারায় গাড়ি। পিছনে কয়েকটা গাড়ি এসে খাইছে, পরে আমার গাড়িও যখন ঘন কুয়াশার কারণে ব্রেক মারার পরেও আর কি নিয়ন্ত্রণ করা যায়নি আর কি। আমরা তো রানিং আসতেছি 40-50 এরকম স্পিড, আমরা রানিং আসতেছি, মানে আপনার 10 হাত দূরেও দেখা যাইতেছিল না। দুর্ঘটনার পরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। ঘন কুয়াশা কি কারণ বলছেন তারা? ঘন কুয়াশার কারণে পিছন থেকে একে অপরকে ধাক্কা মারা, যেটা ঘন কুয়াশাই হলো এটার দুর্ঘটনার মূল কারণ ছিল। এবং দেখা গেছে যারা অনেকে আহত আছে, এই আহতদেরকে আমরা সবাই উদ্ধার করে হসপিটালে প্রেরণ করছি। আমরা যাত্রীগুলোকে দ্রুত এই গাড়িগুলোকে অন্য গাড়িতে শিফটিং করে দিই। আর প্রাইভেট কারে যে ড্রাইভার ছিল, ড্রাইভারকে আমরা রেস্কিউ করে শ্রীনগর হসপিটালে প্রেরণ করি, ওইখানে চিকিৎসাধীন ছিল। আর অন্য গাড়ির অ্যানা পরিবহন বা যে বাসের যে ড্রাইভার হেল্পাররা ছিল, তাদের কারো পা কেটে গেছে, কারো হাত কেটে গেছে, ছোটো ছোটো কাটা, এগুলোকে আমরা তাদেরকে অন্য গাড়িতে শিফটিং করে হাসপাতালে প্রেরণ করেছি। দুর্ঘটনা নাকি অন্য কিছু খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন র্যাবের বিশেষ দল। একটা প্রাইভেট কারের পিছনে প্রথমে একটা কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এই ধাক্কা দেওয়ার পরে এটা যেহেতু ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়, এটাতে গাড়ির গতি থাকে অত্যাধিক, তো পিছনের গাড়িগুলা তো ওরা নিয়ন্ত্রণ রাখতে পারে নাই, পরপর 7টা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে, যাদের মধ্যে ফরহাদ হোসেনের মৃত্যু হয়েছে হাসপাতালে নেয়ার পথে। গুরুতর আহত জাকিরকে ঢাকার একটি হাসপাতালে পাঠিয়েছে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।
একজন মারা গেছেন, তার নাম হচ্ছে ফরহাদ, বয়স 40 বছর। আর আরেকজন এসেছিলেন জাকির হোসেন, তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তাকে পরবর্তী চিকিৎসার জন্য মিটফোর্ড হসপিটালে রেফার করা হয়। একই দিন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আরও 6টি দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। কভারম্যান ছিল, তারপরে ইনা পরিবহন মাইর খাইছে, মাইর খাওয়ার পরে গাড়ির প্রতিটা গাড়ির সিরিয়ালে মাইর খাইছে, গাড়ির স্পিড, গাড়ির গতি কম ছিল। এই 4-5টা গাড়ি মাইর খাইছে, তাও সম্ভবত ঘন কুয়াশার কারণে ঘটনা, কিন্তু সকালে প্রচুর কুয়াশা ছিল। আমাদের এই যে মেজান গাড়ি হালকা কানা ওই গাড়ির লাগে, এরপর বাকি অংশটা উনি আইলিংয়ের উপরে মাইরে দেয়। ঘন কুয়াশায় চালকদের আরও সতর্কভাবে গাড়ি চালাতে অনুরোধ করেছে হাইওয়ে পুলিশ। আরিফ হোসেন, এখন শ্রীনগর, মুন্সিগঞ্জ। দিকে ঘন কুয়াশায় ঢাকা বরিশাল নৌপথে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কেউ নিহত না হলেও আহত হন বেশ কয়েকজন। বিআইডব্লিউটিএ বলছে, রাতে বরিশাল থেকে ঢাকাগামী কীর্তনখোলা 10 এবং ঢাকা থেকে বরিশালগামী প্রিন্স আওলাদ 10 লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই লঞ্চেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিস্তারিত অমিত হাসানের প্রতিবেদনে। শনিবার রাত 2:15 ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ঢাকা বরিশাল নৌপথ। এমন সময় মুখোমুখি সংঘর্ষ হয় কীর্তনখোলা 10 ও প্রিন্স আওলাদ 10 লঞ্চের। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় লঞ্চ দুটির সামনের অংশ। যাত্রীদের বক্তব্যে ফুটে ওঠে দুর্ঘটনার ভয়াবহতার চিত্র। জানান, রাত 9টার দিকে বরিশাল থেকে প্রায় 1500 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এই লঞ্চটি। একই সময়ে ঢাকা থেকে ছেড়ে যায় প্রিন্স আওলাদ। মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় লঞ্চ দুটির সামনের অংশ, ভেঙে যায় যাত্রীদের মোটরসাইকেল। কিন্তু লঞ্চটা কিন্তু অনেক স্পিডে, অনেক গতিতে ব্যাগে দেওয়া হয়েছে। এর গতিতে দেওয়া হইতে 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 দাম করে মনে করেন শব্দ এসে লেগে গেল। ওটা আইসা সরাসরি, এটা মানে আমাদের লঞ্চটা ছিল, ওটা একদম ডাইরেক্ট মেরে দিছে। তখন আমি আমার বাচ্চার ওয়াইফরে রেখে আসছি ঘরের ভিতরে, আমি আগে ওদিকে দৌড় দিছি, দৌড় লাগার সাথে সাথে আপনার আমি ছিটকা পড়ে গেছি। 12টার দিকে ঘুমিয়েছি, তো দুইটা হঠাৎ করে বড় একটা ধাক্কা, তো মানে সেই ট্রমা থেকে এখনো বেরোতে পারিনি। আমাদের সব ভয়াবহঙ্কর অবস্থা হয়েছে, হ্যাঁ, সব আতঙ্কের মধ্যে ছিলাম। কীর্তনখোলা 10 লঞ্চটি রোববার সকালেই ঢাকা পৌঁছে যায়। তবে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় যাত্রীদের শুভরাজ 9 লঞ্চে তুলে নেওয়া হয়। দুপুর 1টায় বরিশাল নদীবন্দরে এসে পৌঁছায় লঞ্চটি। আমার এই ছেলে কেবিনে ছিল, চিৎকার দিয়ে কেবিন থেকে পড়ে গেছে এবং সবাই, যত যাত্রী ছিল আতঙ্কগ্রস্ত ছিল। এরা সবাই মানে ডাক চিৎকার, মানে একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেছে। ফিরে আসবো ভাবতে পারি নাই, যেভাবে লঞ্চটা দুর্ঘটনার কবলে পড়ছে। রাডার যদি ফলো করতো তাহলে এই অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটতো না। বিআইডব্লিউটিএর কর্তৃপক্ষ জানান, ঘন কুয়াশার সময় রাডার সিস্টেম সচল রাখা, ফগলাইট ব্যবহার করা সহ নানা ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। এ ঘটনার কারণ দর্শানোর জন্য 2 লঞ্চের মাস্টারকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি। ঘন কুয়াশার মধ্যে যে আমাদের নিয়ম নীতি ছিল, সেটা তারা আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছি কিংবা জানতে পেরেছি, সেটা হলো যে আমাদের নিয়মকানুন তারা সঠিকভাবে পালন করে নাই। এই জন্য তাদের কাছে আমরা জবাব চাচ্ছি 2 লঞ্চের 2 মাস্টারকে। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে নৌযান পরিচালনার দাবি যাত্রীদের। অমিত হাসান, এখন, বরিশাল। বাজারে বোতলজাতের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে খোলা সয়াবিন তেল। ব্যবসায়ীদের অভিযোগ, এমন অবস্থায় অসাধু ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিনকে খোলা তেল হিসেবে বিক্রি করতে পারে। শোয়েব রহমানের প্রতিবেদন। দেশের তেলের বাজারে বরাবরই দাম বেশি থাকে বোতলজাত সয়াবিনের। তুলনামূলক সস্তায় মেলে পাম তেল ও খোলা সয়াবিন। কিন্তু বর্তমান বাজারের চিত্র একদমই উল্টো। খোলা সয়াবিন ছাড়িয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জে বর্তমানে 1 কেজি খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 টাকায়। গেল সপ্তাহে যা ছিল 184 থেকে 185 টাকা। অথচ বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে তার থেকে 10 টাকা কমে। সয়াবিন তেল সুপার ফার্ম থেকে কিছু কমছে। যেখানে সয়াবিন তেল আগে আপনার ছিল 185 টাকা, এখন সয়াবিন তেল কেজিতে বিক্রি হচ্ছে আমরা 176 টাকা। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি কেজি পাম তেলের মূল্য 138 টাকা। অন্যদিকে প্রতি কেজি সয়াবিন তেলের দাম 88 সেন্ট বা 110 টাকার মতো। মূলত পাম তেলের রপ্তানিকারক দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া দাম বাড়ানো ও রপ্তানিতে নিরুৎসাহিত করায় অস্থির হয়ে ওঠে পুরো ভোজ্য তেলের বাজার। ভোজ্য তেলটা আমরা অনেকাংশেই আমদানি নির্ভর, সে কারণে বাজারে বাড়তি ছিল। তবে সংকট বা সরবরাহের কোনো ঘাটতি ইতিমধ্যে আমরা দেখছি না। 9 ডিসেম্বর বোতলজাত সয়াবিন তেলের দাম 8 টাকা বাড়িয়ে 175 টাকা নির্ধারণ করে সরকার। এতেও বাজারে খুব একটা সরবরাহ স্বাভাবিক হয়নি। বিক্রেতাদের দাবি, খোলা সয়াবিনের দাম বেশি থাকলে
অনেক অসাধু ব্যবসায়ী বোতলের তেল খোলা হিসেবে বিক্রি করেন। এতে তৈরি হতে পারে কৃত্রিম সংকট। বাজারে দাম ও সরবরাহ ঠিক রাখতে 2025 সালের 31 মার্চ পর্যন্ত মিল মালিকদের শুল্ক কর অব্যাহতি সুবিধা দিয়েছে সরকার। পাশাপাশি গেল এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারেও কিছুটা কমেছে সয়াবিন তেলের দর। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। জান্তা বিদ্রোহী সংঘাতে অরক্ষিত মিয়ানমার সীমান্ত, 4 মাসে 60,000 রোহিঙ্গার অনুপ্রবেশ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। গত 2 মাসে আরও 60,000 মানুষ অত্যাচারিত হয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। সম্প্রীতির বাংলাদেশ গড়তে পঞ্চগড়ে বিএনপির সমাবেশ, নেতাকর্মীদের নির্বাচনমুখী করার প্রস্তুতি বলছেন কেন্দ্রীয় নেতারা। বাংলাদেশের যে অপপ্রচার চলছে, আমি মনে করি আজকের এই মহাসমুদ্র থেকে বানোয়াট ভিত্তি, এটা আজকে আমরা প্রমাণ করতে চাই। আগে যে আমাদের সংকটপূর্ণ যে দিনগুলো দেখা গেছিল, আশা করি এই দিনগুলো আমাদের আর দেখা যাবে না। $300 মিলিয়ন পাচারে হাসিনা জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, আনিসুলের 16 অ্যাকাউন্টের 21 কোটি টাকা জব্দ। এবং ত্রুটিযুক্ত ওয়েস্টবোর্ড বাতিল করে সাংবাদিকদের ন্যূনতম বেতন চালুর তাগিদ প্রেস সচিবের, কাঠামো না মানলে প্রতিষ্ঠান বন্ধের পরামর্শ। বাংলাদেশের কোনো সংবাদপত্র, কোনো নিউজ ওয়েবসাইট, কোনো তাকে আমার নিশ্চিত করতে হবে যে সে যাকে এমপ্লয় করে তাকে এই বেসিক মিনিমাম পে জন্য তার 35,000 থাকে বা 40 থাকে। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।